ডিসগাস্টিং। কোথা থেকে এসব অন্ধ লোকজন এখানে আসে? ম্যানারলেস। এই কে অন্ধ, কে ম্যানারলেস? সরি যে বললাম, কানে যায়নি। আপনি কি কালা, কানে শোনেন না? হোয়াট দ্য, আর ইউ ম্যাড? নিজে ধাক্কা দিয়ে এখন ঝগড়া করছেন? হাতে সময় নেই বলে ছেড়ে দিচ্ছি। মেজর মেহেরাত সাদাফকে রিজেক্ট করার কারণ কি? শান্ত স্বরে জিজ্ঞাসা করে সরু চোখে সামনের দিকে চেয়ে উত্তরের অপেক্ষা করতে লাগলো মেহরাত। আপনাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, আমি বিয়ে করতে চাই না। নিজেকে ধাতস্থ করে নিচে তাকিয়ে উত্তর দিল স্রোত। সামনে বসে থাকা ব্যক্তির ওই ধূসর বর্ণের চোখগুলোয় কিছু আছে, যত বাড়ি তাকানোর সাহস করে খেই হারিয়ে ফেলে স্রোত। কেন চান না? হোয়াটস রং উইথ ইউ? অ্যাকর্ডিং টু অল ইনফরমেশন ইউ আর নট ইন অ্যানি রিলেশনশিপ, দেন হোয়াই? রাগান্বিত স্বরে বলল মেহরাত। আমার বিয়েতে ভয় কাজ করে। ইউ ক্যান সে আই হ্যাভ আ ফোবিয়া, গ্যামোফোবিয়া। বলে সামনের দিকে তাকালো স্রোত, কিন্তু বিধিবাম ওই চোখ দুটি কড়া চোখে তার দিকে চেয়ে আছে। সাথে সাথেই নজর ঘুরিয়ে ফেলল স্রোত। বুঝলো তার কথা শুনে সামনের ব্যক্তি অনেকটাই অবাক হয়েছে। হোয়াট, হ্যাভ ইউ গন ম্যাড? একজন মেডিকেল স্টুডেন্টের বিয়েতে ফোবিয়া? লাইক সিরিয়াসলি? অবাক কণ্ঠে বলল মেহরাত। সরাসরি বলি, স্রোত এবার সাহস জুগিয়ে সামনের দিকে তাকিয়ে টেবিলের নিচ থেকে নিজের হাত দুটি বের করে টেবিলের ওপর রেখে সুন্দর করে বসলো। বলতে শুরু করলো। আমি খুব কাছ থেকে সংসারের অশান্তিগুলো দেখেছি। খুব ছোট ছোট টপিক নিয়ে ঝামেলা বাঁধতে দেখেছি। ইচ অ্যান্ড এভরি টপিক নিয়ে ঝগড়া হতে দেখেছি। আমার বাবার চোখে কখনো আমার মায়ের প্রতি সম্মান দেখিনি, শ্রদ্ধা দেখিনি। আমার মায়ের জন্ম যেন সংসারে কাজ করার জন্যই হয়েছিল। আমার মাকে কখনো আমি সুখী হতে দেখিনি। আমি বিয়েকে ভয় পাই, খুব ভয় পাই। এত হাসি খুশি একটা মেয়ের মধ্যে যে এত কষ্ট লুকিয়েছিল কি জানতো? মেহরাত অনেকটাই অবাক হয়েছে। এতদিন অনেক চেষ্টা করেছে স্রোতের সাথে সামনাসামনি বসে কথা বলার, কিন্তু স্রোত গুরুত্ব দেয়নি। তাছাড়া স্রোত মেডিকেল 5th ইয়ারের স্টুডেন্ট। 2 মাস পর তার ফাইনাল প্রফেশনাল এক্সাম, তাই খুবই প্রেশার যাচ্ছিল। আজকে ছুটির দিন ছিল। তাছাড়া গতকাল রাতে মেহরাদের মা ফোন করে জ্বর করায় সে রাজি হয়েছে। তাই আজকে একটা রেস্টুরেন্টে এসেছে মেহরাত আর স্রোতসিনী। আচ্ছা তাহলে আজকে উঠি। মেহরাতকে চুপ থাকতে দেখে স্রোত যাওয়ার কথা বলল। বিয়েটা 8 দিন পরই হচ্ছে। আমার ছুটি আর 10 দিনের। মায়ের অসুস্থতার জন্য এইবার জরুরি ছুটি নিয়ে এসেছি। জানি না আবার ছুটি কবে পাই। মাথায় রাখবেন কথাটা। স্রোত চলে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। মেহরাতের এই কথা শুনে করুণ চোখে তাকালো স্রোত। আপনার ভয় কাটানোর জন্যে হলেও আপনাকে চাই স্রোতসিনী। আপনার ভুল ভাঙানোর জন্যে হলেও আপনাকে আমার চাই। গাঢ় কণ্ঠে বলল মেহরাত। তারপর সে বিল পে করতে উঠে গেল। যেতে যেতে বলল, আসুন আপনাকে নামিয়ে দেই। স্রোত যেন এই কথা শুনলই না। সে তো আটকে আছে মেহরাদের ওই কথাগুলোই। কি যেন ছিল ওই কারো কণ্ঠে। মেহরাত দূর থেকে দেখে স্রোত ওই জায়গাতেই এক ধ্যানে দাঁড়িয়ে আছে। মজা করে স্রোতের সামনে তুড়ি বাজাতেই স্রোত চমকে উঠল। কি হয়েছে বুঝতেই লজ্জায় লাল হয়ে গেল স্রোত। বাঁকা হেসে মেহরাত বলল, এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেলেন স্রোতসিনী? আমার তো সুবিধাই হলো। আমি স্রোত, সবকিছু ভাসিয়ে দিই, কিন্তু নিজে এত সহজে ভাসি না। কড়া সুরে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল স্রোত। মেহরাত হাসলো আর বেরিয়ে যেতে যেতে ভাবতে লাগলো। মেজর মেহেরাত সাদাফের উঠবি তেজস্বী না হলে কি মানাতো? গাড়ি চলছে আপন গতিতে তার নিজস্ব গন্তব্যে। মেহরাত ড্রাইভ করছে। তার পাশে বসে স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছে। সে গাড়িতে উঠতে চায়নি, মেহরাতই জোর করে উঠিয়েছে। স্রোত যখন উঠতে চাচ্ছিল না, এক পর্যায়ে মেহরাত বলে বসলো, পাবলিক প্লেসে আপনাকে কোলে নিতে বাধ্য করবেন না আমায় স্রোতসিনী? স্রোত অবাক হয়ে তাকালো মেহরাতের দিকে। মেহরাত বাঁকা হেসে বলল, আপনাকে কোলে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি তো এক পায়ে দাঁড়ানো, কোলে নিতে এখন আপনার ইচ্ছে। স্রোত ভাবছে এই লোক দুষ্টুমি করতে পারে। মেহরাত
আবার বলল, আসুন স্রোতস্বিনী, কোলে নেই। রাগান্বিত চোখে মেহরাদের দিকে তাকিয়ে গাড়িতে উঠল স্রোত। মনে মনে সে মেহরাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না। মেহরাদ যেন উচ্চস্বরে হাসতে গিয়েও হাসল না। গাড়িতে পিনপতন নীরবতা চলছে নিজ গন্তব্যে। স্রোত বাহিরে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে সেই ব্যস্ত শহরের মানুষ যানবাহনগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কিন্তু তার মনোযোগ অন্যদিকে। সে ভাবছে তার কি করা উচিত। আজকে এটা বুঝে গিয়েছে যে বিয়ে তাকে করতে হবে, আর এই বদলোকটাকেই করতে হবে। তখনই মেহরাত গলা ঝাড়ি দিয়ে স্রোতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। স্রোত একটু নড়ে চড়ে বসলে মেহরাত বলল, আপনাকে লজ্জা পেলে কিন্তু দারুণ লাগে স্রোতস্বিনী, ইচ্ছে করে ছুঁয়ে দেই। আচ্ছা স্রোত, আমি যদি তোমাকে একটু ছুঁয়ে দেই, তুমি কি বেশি রাগ করবে? শেষের কথাটাই যেন কিছু ছিল। স্রোত থমকে গেল। মেহরাত কি তাকে তুমি বলে সম্বোধন করলো? সবাই তো স্রোত বলেই ডাকে। কই, কখনো তো এমন লাগেনি। নেশাক্ত কিছু মেশানো ছিল নাকি ওই কণ্ঠে? কি ভাবছেন? স্রোতকে অন্য মনস্ক দেখে মেহরাত জিজ্ঞাসা করলো। স্রোতের ধ্যান ভাঙতেই আমতা আমতা করে বলল, কই কিছু না। স্রোত নিজেই নিজের কাণ্ডে অবাক। যে স্রোত কোনোদিন কাউকে পাত্তা দেয় নাই, সে কিনা এ লোকের কথাই গলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। স্টেন্স গাড়ি থামলো স্রোতের বাড়ির সামনে। স্রোত নামতে নিলেই মেহরাত বলল, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। কোন প্রশ্ন? আমি আপনাকে ছুঁয়ে দিলে কি আপনি রাগ করবেন? স্রোত এই প্রশ্নটা আবার আশা করেনি হয়তো। সে রাগী চোখে তাকিয়ে বলল। অসভ্য লোক। মেহরাত জোরে জোরে গা দুলিয়ে হাসতে শুরু করলো। স্রোত চোখ ছোট ছোট করে মেহরাদের হাসি দেখছে। মানুষের হাসির শব্দ এত সুন্দর জানা ছিল না। পরে নিজের ভাবনায় নিজে বিরক্ত হয়ে ধ্যাত বলে বাড়ির ভিতরে চলে গেল। তারপর মেহরাতও বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করলো। সিরাজ শাখাওয়াত এবং লাইলা শাখাওয়াতের দ্বিতীয় মেয়ে, বড় মেয়ে স্রোতসিনী আর ছোট মেয়ে মাধবী। স্রোতসিনী স্যার শমিউল্লাহ মেডিকেল কলেজের 5ম বর্ষের স্টুডেন্ট আর মাধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1ম বর্ষের স্টুডেন্ট। 4 বছর আগে ওদের মা লাইলা শাখাওয়াত লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সিরাজ শাখাওয়াত বদমেজাজি মানুষ ছিলেন। ওনার মতে মেয়েদের জন্মই শুধু ঘর সংসারের কাজ করা। স্রোতসিনী আজকের এই জায়গায় তার সম্পূর্ণ ক্রেডিট তার মায়ের। তার মায়ের ইচ্ছে ছিল 2 মেয়ে মানুষের মতো মানুষ হবে, প্রতিষ্ঠিত হবে। স্রোত যখন 1ম বর্ষে, তখন তার মা মারা যায়। তখন থেকে তার সাথে বাবার দূরত্ব বাড়ে। সে মনে করে তার বাবার জন্যই মা বেশি দিন বাঁচতে পারেনি। সিয়াদ সাহেবই স্ত্রীর মৃত্যুর পর বদলে গেছেন। চুপচাপ থাকেন, কারোর সাথে রাগারাগি করা তো দূরের কথা, প্রয়োজনের বেশি কথাই বলেন না। নিজের মতো থাকেন, মেয়েদেরকে সাপোর্ট করেন, কিন্তু স্রোত ওনার থেকে দূরত্ব বজায় রাখে। মাধবী পড়েছে ঝামেলায়। বাবা মেয়ের এই নীরব যুদ্ধে সে সেতুর মতো কাজ করে। সে বুঝে বাবা বদলে গেছেন। অতীত গত 15 দিন আগে স্রোত তার বান্ধবী রিমা আর নুরির সাথে কলেজে যাচ্ছিল। তার চোখের সামনে একটা সিএনজি এসে একজন মহিলাকে ধাক্কা দিয়ে চলে যায়। মহিলাটি রাস্তায় পড়ে যায়। স্রোত দৌড়ে ওনার কাছে গিয়ে দেখে উনি সেন্সলেস হয়ে গেছেন। মহিলার বয়স 50 হবে। পরনে দামি শাড়ি, গলায় মুক্তোর মালা, কানেও ম্যাচিং মুক্তোর দুল। স্রোত বুঝলো উনি একজন ভালো উচ্চবিত্ত ফ্যামিলির সদস্য। স্রোত আর ওর বান্ধবীরা মিলে ওনাকে ওদের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেয়। ওনার জ্ঞান ফিরতে দেরি হবে শুনে ওরা চলে যায় ক্লাসে। 2.5 মাস পরে প্রুফ। এখন খুবই ব্যস্ততার সময় যাচ্ছে ওদের। ইম্পর্ট্যান্ট একটা ক্লাস করে স্রোত হসপিটালে চলে আসে। ক্লাসে ওর মন বসছিল না। ওই মহিলার জ্ঞান ফিরল কিনা তাই সে চলে আসে। ক্লাস নোটস অন্যদের থেকে রাতে নিয়ে নিবে। হসপিটালে এসে জানতে পারে ওই মহিলার জ্ঞান ফিরেছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ করা। স্রোত ওনার কাছে গেলে নার্স বলে, কোথায় গিয়েছিলেন আপনি? জ্ঞান ফিরে কি জ্বালানো টানা জ্বালাচ্ছিলেন? উনি নাকি বাড়ি যাবেন। এই অবস্থায় কিভাবে একা বাড়ি যাবেন? অনেক কষ্ট করে শান্ত করে ঘুম পাড়িয়েছে, না হয় মাথায় আরও প্রেশার পড়তো। আচ্ছা আপনি যান, আমি আছি এখানে। বলে মহিলাটি পাশে বসে পড়ল স্রোত। মহিলাটির মুখের দিকে তাকিয়ে রইল স্রোত। কি মায়া ভরা চেহারা ওনার, ঠিক স্রোতের মায়ের মতন। ওনাকে দেখে স্রোতের তার মায়ের কথা মনে পড়ল। লাইলা বেগম সহজ সরল
হাসি খুশি মানুষ ছিলেন। জীবনে দুঃখ কষ্টকে তিনি পাত্তা দিতেন না, বলতেন একদিন সব ঠিক হয়ে যাবে। স্রোত তার ছেলের সাথে হেসে বিড়বিড়িয়ে বলল, মা, সব তো ঠিক হলো, কিন্তু তুমি দেখে যেতে পারলে না? এই মেয়ে, কাঁদছো কেন? মহিলাটি জিজ্ঞাসা করলো। মায়ের কথা ভাবতে ভাবতে স্রোত খেয়াল করেনি ওনার ঘুম ভেঙে গিয়েছে। চোখের পানি মুছে হেসে বলল, না আন্টি, তেমন কিছু না। মায়ের কথা মনে পড়ছিল। তো আপনি কেমন আছেন এখন? কি জন্য রাস্তার মধ্যে যাচ্ছিলেন বলুন তো? আর একটু এদিক ওদিক হলে কি না কি হয়ে যেত। মহিলাটি যেন স্রোতের শেষের কথা শুনলই না, জিজ্ঞাসা করলেন, তোমার মা নেই? না, 4 বছর আগে আমাদের ছেড়ে অচিনপুরে চলে গেছেন, যেখান থেকে আর কখনো ফিরবেন না। বাসায় কে কে আছে তোমার? বাবা, ছোট বোন আর আমি। কিছুক্ষণ চুপ থেকে স্রোত উত্তর দিল। কথোপকথনে জানা গেল মহিলার নাম বর্ণলতা চৌধুরী। উনি ওইখানে কোনো এক কাজে এসেছিলেন। ওনার স্বামী শাহজাহান চৌধুরী একজন ডাক্তার ছিলেন। গত হয়েছেন 10 বছর আগে। ওনার এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেহরাদ সাদাফ চৌধুরী, বাংলাদেশের আর্মিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামে। আর মেয়ে মাহিরা হাজব্যান্ডের সাথে কানাডাতে সেটেলড। ওনাদের বাড়িতে উনি একাই থাকেন। ওনার দেখাশোনা করার জন্য একটা মেয়ে থাকে। স্রোত ওনার থেকে বাড়ির লোকের নাম্বার নিয়ে যোগাযোগ করে। কথা চলে মহিলাটির স্রোত সম্পর্কে ডিটেলস সব জেনে নিলেন। স্রোতের মনে হলো বনলতা আন্টি তার প্রতি একটু বেশি আগ্রহ দেখিয়েছেন। পরে আবার ভাবলো হয়তো সে ওনাকে সাহায্য করায় জানতে চেয়েছে, তাই এত পাত্তা দেয়নি। এক পর্যায়ে স্রোত ওনার ড্রেস চেঞ্জ করিয়ে দিল, খাইয়ে দিল, তারপর অনেকক্ষণ গল্প করে। এর মধ্যে বনলতা চৌধুরীর ভাই নোলক সাহেব আর ওনার ওয়াইফ মাধবী বেগম আসেন। সন্ধ্যা হয়ে গেল। স্রোত ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে কালকে আবার আসবে। মাথায় আঘাত পায় ডাক্তার বলেছেন আরও 2-1 দিন হাসপাতালে থাকতে। স্রোত চলে গেলে বনলতা চৌধুরী ওনার ভাইকে জিজ্ঞাসা করেন, এটাকে কেমন লেগেছে তোমাদের? আমরা যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হেসে জিজ্ঞাসা করলেন নোলক সাহেব। একদম, খুব মানাবে এদের, তাই না? খাপে খাপ। বলে হেসে ফেললেন নোলক সাহেব। মাধবী বেগম পাশে দাঁড়িয়ে এই 2 যমজ ভাই বোনের কাণ্ড দেখে যাচ্ছেন। এরা যে কোনো অবস্থাতেই মজা করবেন। কে বলবে এদের এত বয়স, আবার একজন অসুস্থ। অতীত। বাড়ি ফিরে ড্রয়িং রুমে নিজের বাবাকে ম্যাগাজিন হাতে বসে থাকতে দেখতে পাই স্রোত। বাবাকে না দেখার ভান করে নিজের রুমে চলে যায় স্রোত। সিরাজ সাহেব করুণ দৃষ্টিতে মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে আছেন। স্রোত ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে পড়া কমপ্লিট করতে বসে যায়। পড়াশোনা সে অনেক ভালো। সামনে এত বড় পরীক্ষা, তারপর তার নামের পাশে ডাক্তার শব্দটা যোগ হবে। তার মায়ের স্বপ্ন পূরণ হবে। মা পৃথিবীতে নেই তো কি হয়েছে, সে মনে করে তার মা সবসময় তার পাশে আছে। তাকে আর বান্ধবীকে দেখছে, পাশ তাকে করতেই হবে। রাত 10টা। মাধবী খাবার নিয়ে স্রোতের রুমে এসে দেখে মায়ের ছবির সামনে গিয়ে স্রোত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের কথা মনে পড়ছে আপু। কেন, তার মনে পড়ে না? মাধবীর কথাই জবাব দেয় স্রোত। তা তো পরেই, কিন্তু শুয়ে গেছে রে আপু। তবে আমি মনে করি মা আমার পাশেই আছে। আমাকে ঘুম থেকে ওঠার জন্য ডেকে দেয়, খেতে না চাইলে জোর করা, পড়ার সময় পাশে বসে থাকা, রাতে ঘুমিয়ে গেলে মাথার হাত বুলিয়ে দেওয়া, শরীরের উপর কাঁথা দিয়ে লাইট অফ করে দেওয়া, সব যেন মাই ঠিক করে দেয়, যেমনটা আগে করতো। ধরা গলার কথাগুলি বলতে বলতে মাধবীর চোখ দিয়ে পানি চলে আসে। স্রোত হাত বাড়িয়ে আগলে নেয় বোনকে আর বলে, কান্না করিস না, মা কষ্ট পাবে। মা কেন আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেল রে আপু? আমরা কি খুব খারাপ? খারাপ শব্দটা শুনতেই স্রোতের তার বাবার কথা মাথায় আসে। বোনকে ছেড়ে দূরে সরে যায় আর ক্ষুব্ধ হয়ে কিছুটা চেঁচিয়েই বলে, হ্যাঁ খারাপ, আমরা খুব খারাপ, আমাদের রক্ত খারাপ, তার জন্যই মা চলে গেছে। মাধবী বুঝলো স্রোত কথাগুলো বলে তার বাবাকে বুঝিয়েছে। এখন বাবা যতই পরিবর্তন হোক, সত্যি তো এটাই বাবা মাকে প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর। হঠাৎ মাধবী দেখলো সিরাজ সাহেব দরজার সামনে চলো চলো চোখে দাঁড়িয়ে আছেন। সে দেখতেই সিরাজ সাহেব আড়াল হয়ে গেলেন। কথা ঘোরাতে মাধবী বলল,
আপু খেয়ে নে, সামনে তোর পরীক্ষা। এত অনিয়ম করলে মায়ের স্বপ্ন পূরণ হবে না। আমি যাই, আমার কালকে প্রেজেন্টেশন আছে। মাধবী চলে গেলে স্রোত বারান্দায় চলে যায়। 3 তলার স্রোতদের ফ্ল্যাট। এই বারান্দাটা ওর অনেক পছন্দের। এখান থেকে অনেক সুন্দর করে চাঁদ দেখা যায়। চাঁদের সাথে কথা বলা যায়। চাঁদ থেকে অনেক দূরে একটা তারা আছে, সবসময় ওখানেই থাকে একা একা। স্রোতের মনে হয় এই তারাটাই ওর মা। প্রতিদিনই নিয়ম করে কথা বলে সে। বিকাল 5টায় সব কাজ শেষ করে বনলতা বেগমকে দেখতে আসে স্রোত। কেবিনের সামনে এসে দেখে ভেতরে অনেক মানুষ, তাই সে নক করে। আসবো আন্টি? কেবিনে উপস্থিত প্রতিটা ব্যক্তির নজর এখন দরজার দিকে দাঁড়ানো মেয়েটির দিকে। বনলতা অভিমানী কণ্ঠে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি তো ভেবেছিলাম আসবেই না। আমি অচেনা মানুষ, আমাকে ভুলেই গেছো। স্রোত জায়গা ভেদে বিভিন্ন রকম সত্তার অধিকারী। একদিনের পরিচয়ে কেউ তার সাথে অভিমানী কণ্ঠে কথা বলছে দেখে যেন অবাকই হলো, যদিও সে প্রথম দিনই বুঝেছিল বনলতা অনেক মিশুক প্রকৃতির মানুষ। কতটা মায়া তার চোখে মুখে। সে করুণ দৃষ্টিতে চেয়ে বলল, আন্টি অনেকগুলো সরি। এই দেখুন কানে ধরলাম, কি বলবো, কি করব বলুন? আপনাকে তো কালকে সবই বললাম, প্রচুর প্রেশার যাচ্ছে। এসব বাদ দিন, এখন কেমন আছেন সেটা বলুন। বনলতা হেসে বললেন, ভালো ছিলাম, এখন তুমি এসে যাওয়ার আরো বেশি ভালো হয়ে গেছি। তখনই কেবিনের কোনো একজন হাসি দিলে তার ধ্যান ভাঙে। ওরা দুজনই যেন ভুলে গিয়েছিল কেবিনে আরও কিছু ব্যক্তি উপস্থিত আর ওদেরই পর্যবেক্ষণ করছে। নলক সাহেবের মুখে আগে সবই শুনেছে, কে বলবে এদের পরিচয়? মাত্র 2 দিনের। বনলতা সবার সাথে স্রোতের পরিচয় করিয়ে দিলেন। স্রোতের বেশি মানুষ পছন্দ না, তার উপর আবার অপরিচিত। হেজিটেট ফিল করলেও মুখে হাসি রেখে সবার সাথে পরিচিত হয়। এখানে বনলতার ভাইয়ের মেয়ে নয়না, তার হাজবেন্ড আরিফ, নয়নার ভাই নবীন, বনলতার জা এবং তার ছেলে রায়হান ছিল। পরিচয় পর্ব শেষে স্রোত বলে, আন্টি আমি আজকে যাই, আমাকে এখন খুব দরকারি একটা কাজে যেতে হবে। আসার সময় ডক্টরের সাথে কথা বলেছি, কালকেই আপনি ছুটি পেয়ে যাচ্ছেন। আমি কাল সকাল সকাল এসে দেখা করে যাব। স্রোত চলে যাবে শুনেই বনলতা মন খারাপ করলো। স্রোতের চেহারার ক্লান্তি ভাব আর অসুস্থ চোখ জোড়া দেখে আর আটকালেন না। স্রোত সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। তাড়াতাড়ি করে ছুটতে গিয়ে হাসপাতালের করিডোরেই বিপরীত দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসা এক সুদর্শন ব্যক্তির সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেয় স্রোত। সরি। রাগ উঠলেও হাতে সময় নেই বলে সরি বলে চলে যেতে নিলেই ওই ব্যক্তি গম্ভীরভাবে বলে ওঠে, ডিসগাস্টিং। কোথা থেকে এসব অন্ধ লোকজন এখানে আসে? ম্যানারলেস। স্রোতকে অন্ধ বলাই ওর ইগোতে লাগে, তাই মুখোমুখি হয়ে জবাব দেয়, এই কে অন্ধ, কে ম্যানারলেস? সরি যে বললাম, কানে যায়নি। আপনি কি কালা, কানে শোনেন না? হোয়াট দ্য আর ইউ ম্যাড? নিজে ধাক্কা দিয়ে এখন ঝগড়া করছেন? বিরক্তি নিয়ে বলল লোকটি। হাতে সময় নেই বলে ছেড়ে দিচ্ছি, না হলে বুঝিয়ে দিতাম। স্রোতসিনী কি জিনিস যত সব। দাঁত কিরমিরিয়ে বলে চলে যায় স্রোত। লোকটি কিছু বলতে গিয়েও থেমে যায়। স্রোতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর ভাবে তার মতো একজন সুদর্শন পুরুষকে একটা মেয়ে পাত্র তো দিলই না, উল্টো কথা শুনিয়ে দিল। ইন্টারেস্টিং, বিড়বিড়িয়ে পড়ল। স্রোতসিনী। তারপর নিজ গন্তব্যে চলে গেল। এই সুদর্শন পুরুষটি মেজর মেহরাজ সাদাব, রাজশাহী ক্যাডেট কলেজের স্টুডেন্ট, কর্মসূত্রে এখন চট্টগ্রামে। বয়স 33 হলো, 27-28 এর বেশি মনে হয় না। মায়ের অসুস্থতার কথা শুনতেই জরুরি ছুটি নিয়ে চলে এসেছে। মেহরাত কেবিনে প্রবেশ করতেই সবার আলোচনা থেমে প্রধান আকর্ষণ হয় মেহরাত। বলা বাহুল্য এতক্ষণ সবাই স্রোতকে নিয়েই আলোচনা করছিল। মেহরাতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল সবাই। মেহরাত সোজা মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বনলতা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। ওনার চোখে জল। মেহরাত হয়তো মায়ের অভিমান বুঝলো। মা কথা বলবে না? চলে যাব? কি দেখতে এসেছো? মরে গেছে কি না, শেষ কাজ ছাড়ার জন্য এসেছো? চোখে জল নেই কঠিন স্বরে বললেন, উফ মা, কী সব বলছো? আমি দেশের প্রতি দায়িত্বরত মা, তুমি তো জানোই সব। তাহলে এগুলোর কি মানে? গম্ভীর স্বরে বলল মেহরাত। হ্যাঁ, তুমি দেশের দায়িত্ব আছো বলে
নিজের মাকে ভুলে গিয়েছো? তুমি ভুলে গিয়েছো যে তোমার বৃদ্ধা মা একা বাসায় থাকে, একা চলাফেরা করে, অন্য কেউ এসে তাকে হসপিটালে ভর্তি করায়? তুমি দেশের প্রতি এত নিষ্ঠাবান যে 6 মাসের একবারও মাকে দেখার সময় পাও না? অভিমানী কণ্ঠে বলেন বনলতা। গত 6 মাসে মেহরাত একবারও বাসে আসেনি। ছুটি যে পায়নি তা না, পেয়েছে কিন্তু আসেনি। তার মাথায় কখন কি ভূত চাপে সেই জানে। মেহরাত মায়ের অভিমান বুঝে হেসে আবার তাকে জড়িয়ে ধরল। মাও ছেলেকে এতদিন পরে কাছে পেয়ে এক হাতে আগলে নিলেন। এখন যেন বুকটা শান্তি হলো। মেয়েকে তো বছরে একবার বা 15 বছরে একবারও দেখতে পান না। মেহরাত এবার সোজা হয়ে বসে কঠিন স্বরে বলল, নিজের কি অবস্থা করেছো মা? তোমাকে বলিনি বাহিরে যাওয়ার সময় রিনাকে নিয়ে যেতে? রিনা কোথায় ছিল তখন? সাথে নাওনি কেন ওকে? বনলতা এবার চুপ হয়ে গেলেন। উনি তো প্রায় এমন একা একা বের হন, কখনো তো এমন হয়নি। কে জানতো এবার এমন হবে। নলক সাহেব সেখানে উপস্থিত ছিলেন। এবার তিনি মুখ খুলেন। তোর মা প্রায় এমন একা একা বেরিয়ে যায়। রিনা জোর করলেও তাকে ধমক দিয়ে বাসায় রেখে যায়। ভাগ্যিস ওই মেয়েটা ছিল, না হলে হয়তো কি হতো আল্লাহই জানে। কোন মেয়ে? জানতে চাইল মেহরাত। সুত্রিনী। নলক সাহেব বিস্তারিত সব বলেন। মেহরাত দূরে থাকায় তাকে শুধু জানানো হয়েছিল তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মেহরাত বুঝলো একটু আগে যার সাথে ঝগড়া বাঁধতে যাচ্ছিল এই সেই মেয়ে। ভাবছে তেজস্বী। ওই মেয়ের ভালো গুণও আছে, দারুণ। স্রোত হাসপাতাল থেকে সরাসরি বাসায় আসে। বান্ধবী ফোন করে জানিয়েছিল বাবা নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলেন। যতই অপছন্দ করুক, কোথাও না কোথাও একটা টান তো আছেই। মাথার উপর তো বাবা নামক ছায়াটা আছে। বাসে এসে জানতে পারলো ওদের পারিবারিক ডাক্তার এসে দেখে গিয়েছে। এখন সিরাজ সাহেব সুস্থ আছেন। ডাক্তার আঙ্কেল জানিয়েছেন সিরাজ সাহেব নাকি শরীরের প্রতি অবহেলা করছেন, খাওয়া দাওয়া করছেন না, ওষুধ নিচ্ছেন না। মাধবীর কাছ থেকে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায় স্রোত। অতীত আজ শুক্রবার সকাল 9টা বাজতে চলল। জানালা দিয়ে সূর্যের আলো স্রোতের চোখে মুখে পড়লে তার ঘুম ভেঙে যায়। স্রোত সারা রাত পড়াশোনা করে নামাজ পড়ে 5টার দিকে ঘুমিয়েছে। সাধারণত এত দেরি করে সে ঘুম থেকে উঠে না। আজ ছুটির দিন, তাই স্রোত উঠে বসতেই তার পুরনো কিছু কথা মনে পড়ল। আগে ঘুম কাতুরে ছিল স্রোত, যে কোনো জায়গায় যে কোনো সময় ঘুমোতে পারত। সকালে তাদের মা তাদের 2 বোনকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যেতেন। আর এই সূর্যের আলো, সে তো কতই পড়তো। স্রোত তখন মুখের ওপর বালিশ দিয়ে দিত, না হয় চাদর টেনে দিত, তাও তার ঘুম ভাঙতো না। আর এখন কত পরিবর্তন। সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণের পরিবর্তন হয়ে যায়। সময় যায়, মানুষ বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। স্রোত দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে যায়। আজকে আবার হসপিটালে যেতে হবে। বনলতা বেগম বয়স্ক মহিলা, তাই ওই দিন পড়ে যাওয়ায় হাতে একটু বেশি ব্যথা পেয়েছেন। তবে ইন্টারনাল ড্যামেজ বেশি হয়নি। 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবেন বলে জানিয়েছেন চিকিৎসক। মাথার চোটটা কয়েকদিনের মধ্যেই সেরে যাবে। একটু পরে তাকে রিলিজ দেওয়া হবে। আজকে হাসপাতালে মেহরাত, নলক সাহেব আর ওনার স্ত্রী এসেছেন। মাধবী বেগম সব কিছু গোছগাছ করছেন। উনি বনলতাকে অনেক সম্মান করেন। এত বছরে কোনোদিন বনলতা ওনার সাথে বন্ধু ব্যতীত অন্যভাবে কথা বলেননি। ওনারা দুজন মাঝে মাঝে ঘুরতেও যায়। আজকে বনলতার এই অবস্থা দেখে মাধবী বেগম নিজেই হতাশ। এরই মধ্যে দরজায় নক করে স্রোত। মেহরাত কেবিনে নেই, সে গিয়েছে ডাক্তারের সাথে কথা বলতে। স্রোত এসেই সবার সাথে হাসি মুখে কুশলাতি বিনিময় করলো। 3 দিনের পরিচয় ওরা কত আপন হয়ে উঠেছে। আন্টি কেমন আছেন এখন? বনলতা বেগমের পাশে বসে স্রোত জিজ্ঞাসা করলো। অনেক ভালো। এই হাসপাতালের গন্ধ আমার একটুও ভালো লাগে না। আজকে তো বাড়ি চলে যাবেন, আমার কথা আপনার মনে থাকবে? অনেকটাই আবেগী হয়ে প্রশ্ন করলো স্রোত। ও নিজেরও আজকে মন খারাপ, ওনার সাথে আর দেখা হবে না বলে। মনে থাকবে না কেন? তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো, বুঝেছো? তুমি আমার অনেক পছন্দের মেয়ে। হেসে বললেন বনলতা। স্রোত ভাবলো বনলতা মাঝে মধ্যে দেখা করার কথা বলছেন। এতে স্রোত খুশি, মামা গন্ধটা পাওয়া যাবে মাঝে মাঝে। স্রোত আহ্লাদি হয়ে মজার স্বরে বলল, ও মা, তাই? আমি আপনার এত পছন্দের, তাহলে আমাকে আপনার ছেলের বউ করে নিন।
আমরা একসাথে থাকবো। স্রোত শুনেছিল বনলতার ছেলে মেজর। সে ভেবেছিল ওই লোকের বউ বাচ্চা সংসার আছে, তাই তো মজা করে বলল। স্রোতের এই কথা শোনা মাত্রই বনলতা যেন হাতে চাঁদ পেলেন। উৎফুল্ল হয়ে কিছু বলতে যাবেন, তার আগেই মেহরাত মা বলে ডেকে কেবিনে প্রবেশ করে। বলা বাহুল্য, সে বাহির থেকে সবই শুনেছে। মা বেফাস কিছু বলে না ফেলে, তাই তো ওনাকে থামানো। স্রোত ভাবছে, এ তো কালকে সেই অভদ্র লোকটা, এখানে কি করছে? আর মা বলেই কেন ডাকলো? তাহলে কি এটাই আন্টির সেই ছেলে? উনি কি আমার বলা কথাগুলো শুনে ফেলেছেন? শুনলো কি? সে তো বিবাহিত, বেঁচে গেলাম। স্রোতের ধ্যান ভাঙে বনলতার কথায়। স্রোত, এই যে আমার ছেলে মেহেরাত, যার কথা তোমাকে বলেছিলাম। এই বদলোকটা আপনার ছেলে কি করে হয় আন্টি? বিড়বিড়ে কথাটা বলে স্রোত। অন্য কেউ না শুনলেও মেহরত পাশে থাকাই ঠিকই শুনে ফেলেছে। স্রোত দেখলো ওই ধূসর বনের চোখগুলো এমনভাবে তাকিয়েছে যেন এখনই তুলে আছাড় মারবে, না হয় ধাক্কা দিয়ে 4 তলা থেকে ফেলে দিবে। স্রোত তো কম নাই, সেও ভেবে ফেলেছে তাকে কিছু বলতে আসলে সেও কথা শুনিয়ে দিবে, কালকের মতো ছাড় দিবে না। এমনিতেই রাগ কিছুটা রয়ে গেছে, তবে আন্টির সামনে কোনো গন্ডগোল নয়। মেহরাত বলল, মা চলো, সব কাজ শেষ। মামা মামি তোমরাও এসো, এই কয়দিন এখানেই থাকবে। ওরা সবাই একসাথে হসপিটাল থেকে বেরিয়ে গেল। গাড়ির সামনে চলে আসলে স্রোত কিছু একটা ভেবে বলে, আন্টি, আপনার কাছে একটা আবদার করব। নোলক সাহেব আর ওনার স্ত্রী ইতিমধ্যে গাড়িতে উঠে গেছেন। বনলতা আর মেহরাত স্রোতের কথা শুনে দাঁড়িয়ে পড়ল। বনলতা হেসে বললেন, অবশ্যই, জিজ্ঞাসা করার কি আছে? আপনার শরীরে না মামা গন্ধ আছে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। আমতা আমতা করে করুণ স্বরে বলল স্রোত। বনলতার যেন মায়ে হলো। সে পাগলি মেয়ে বলে এগিয়ে গিয়ে এক হাতে স্রোতকে জড়িয়ে ধরল। স্রোত যেন প্রশ্রয় পেল, সেও চাপটে ধরল। উপস্থিত সবাই যেন নীরব দর্শক হয়ে অতি সুন্দর একটা দৃশ্য অবলোকন করছে, যেন এমন সুন্দর দৃশ্য পৃথিবীতে খুবই কম আছে। স্রোত কঠিন মনের মেয়ে হলেও মায়ের দিক দিয়ে সে নরম ভঙ্গুর। সে তো আগে এত কঠিন ছিল না, মা চলে যাওয়ার পরই তো। বনলতা বেগম স্রোতকে বিদায় জানিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, নিজের বলার কথা একটু ভুলো না স্রোত, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। স্রোত কথাটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। পরিচয় যখন হয়েছে আবার দেখা হওয়া স্বাভাবিক, তাই এত মাথা না ঘামিয়ে সেও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরবর্তী 2 দিন স্রোতের অন্য সব স্বাভাবিক দিনের মতো গেলেও মেহরাতে যায়নি। ওই দিন বাড়িতে ফেরার পর মা তাকে স্রোতের ব্যাপারে সবই জানিয়েছেন। হাসপাতালে থাকতে ভাইয়ের মাধ্যমে উনি স্রোতের খুঁটিনাটি সব জেনে নিয়েছেন। মেয়েটাকে তার বড্ড ভালো লাগে কিনা। মেহরাতের স্রোতকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। শুধু ভালো না, অনেক বেশি ভালো। মেহরাত স্ট্রিক্ট মানুষ, স্ট্রিক্টলি রুটিন মেনে চলে, কিন্তু গত 2 দিন সব উলটপালট হয়ে গেছে। সে বুঝতে পারছে না কি করবে। তার কি সময় নেওয়া উচিত, নাকি মন যা বলছে তাই করা উচিত। মন মস্তিষ্কের যুদ্ধে সে বিরক্ত। আবারও মা বলে দিয়েছে, যেভাবেই হোক স্রোতকে এই বাড়িতে বউ হিসেবে দেখতে চাই। মায়ের কথা আর মনের কথা মিলে যাওয়ায় সে মস্তিষ্কে আর পাত্তা দিল না। বাতাসে আজানের সুর ভেসে আসছে। পৃথিবীতে সন্ধ্যা নেমেছে। সূর্যটা যেন আধারে ভয়ে ওই বড় বিল্ডিংগুলোর পিছনে লুকিয়ে পড়েছে। এমন সময় বাসায় ফিরল স্রোত। কলিং বেল বাজতেই মাধবী দরজা খুলে দিল। মাধবী স্রোতকে ড্রয়িং রুমের দিকে ইশারা করে। ড্রয়িং রুমে তার বাবা, বনলতা বেগম আর নোলক সাহেব বসা। স্রোত বুঝে উঠতে পারল না ওনারা এখানে কি করছেন। স্রোতকে দেখা মাত্রই বনলতা বেগম উঠে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে। স্রোতের সাথে কুশলাতি বিনিময় করে বলেন ফ্রেশ হয়ে আসতে। স্রোত কিছু বুঝে উঠতে না পেরে রুমে চলে যায়। মাধবীও ওর পিছন পিছন চলে যায়। ওনারা কখন এসছে রে, আর কেনই বা এসছে? আমাকে তো আন্টি কিছুই জানাননি। স্রোত মাধবীকে প্রশ্ন করে, 1 ঘন্টা হয়ে গিয়েছে এসেছে যে। তোমার সাথে ওনার ছেলের বিয়ের কথা বলতে এসেছে। তোমার সাথে কিভাবে পরিচয় সব বললেন। উনি অবিবাহিত। মনে মনে ধাক্কা খেল স্রোত। বাবা জানিয়ে দিয়েছে তুমি রাজি থাকলে এই বিয়ে হবে, না হয় না। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অসম্ভব, আমি বিয়ে করব না, কোনো দিনও না। বলে ড্রয়িং রুমে চলে যায় স্রোত। মাধবী বুঝতে পারে এখন ঝড় আসতে পারে, কিন্তু এমন কিছুই হয়নি।
উল্টো স্রোত ওখানে শান্ত হয়ে বসে ওদের পারিবারিক কথা শুনছিল। স্রোতকে দেখে বনলতা তার সাথে একা কথা বলতে অন্য রুমে চলে যায়। আন্টি আমি বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করুন। কেন পারবে না? আমার ছেলে কি খারাপ নাকি? আমি খারাপ? আমাকে না, তুমি ওই দিন বলেছিলে তোমার ছেলের বউ করে আমার কাছে নিয়ে যেতে, এখন মানা করছো কেন? আমি মজা করে বলেছিলাম, আমি তো জানতামও না আপনার ছেলে অবিবাহিত। তাছাড়া সামনে আমার পরীক্ষা, আপনার অজানা নয়। আরও অনেক কারণ যা আমি আপনাকে বোঝাতে পারবো না। এত বোঝা লাগবে না। মেহেরাদের ছুটি কয়েকদিনের, ঘরোয়াভাবে বিয়েটা হবে, আমরাই থাকবো। আমার বাড়িতে আমি আর রিনা ছাড়া কেউ থাকে না। তোমার পড়ার কোনো সমস্যা হবে না। আন্টি আপনি বুঝতে পারছেন না। বিয়েটা তুমি করেছো, আমি তোমাকে আমার আর একটা মেয়ে বলে মেনে নিয়েছি, আর আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে চাই। সময় নাও, তবুও না করো না, অনুরোধ। বলে বসার ঘরে চলে যান বনলতা। স্রোত যেন দোটানায় পড়ে গেল। কিভাবে সে তার ভেতরের ভয়টা সবাইকে বলবে? কেউ কি আদৌ বুঝবে? মাধবী এসে জানে ওনারা চলে যাচ্ছেন। নিজেকে সামলিয়ে ওনাদের বিদায় দিতে যায় স্রোত। যাওয়ার আগে বনলতা বেগম স্রোতের সাথে কোনো কথা বলেনি। স্রোত বুঝতে পারে ওনার মন খারাপ। স্রোত আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ওই তারাটাকে জিজ্ঞাসা করলো, মা তুমি বলে দাও আমার কি করা উচিত? আজ তুমি পাশে থাকলে হয়তো আমাকে একটা সমাধান দিতে। আমি কি করব? আমার কাছে তো সংসার মানে এক ঝুড়ি অশান্তি। গভীর রাত, 2টো কি 3টে বাজবে হয়তো। সেসবে খেয়াল নেই স্রোতের। সে পড়াশোনায় ব্যস্ত। মধ্যে 2 দিন পার হয়েছে। স্রোত বিয়ের বিষয় নিয়ে আর মাথায় ঘামায়নি। তার মতে এসব আজারা জিনিস নিয়ে ভেবে মাথার মেমোরি জ্যাম করার কোনো মানেই হয় না। যখনের ব্যাপার তখন দেখা যাবে। সবসময় এমন মনোভাব নিয়ে চলছে সে। আসলেই তো এগুলো সময় নষ্ট করা ছাড়া কিছুই না, কিন্তু সবাই তা বুঝে না। নিজের গুরুত্বপূর্ণ সময়গুলো এসব নিয়ে ভেবেই হারিয়ে ফেলে। সময় অনেক মূল্যবান। কিন্তু বনলতা বেগম যে 2 দিন অভিমান করে ফোন দেননি তা ঠিকই বুঝেছেন সে। কিন্তু তার কী বা করার আছে? তখনই মাধবী রুমে এসে বিছানায় বসে পড়ল। সে উসখুস করছে, মনে হচ্ছে কিছু বলতে চায়। কিরে ঘুমাসনি কেন এখনো? বইয়ের দিকে মুখ রেখে জিজ্ঞাসা করল স্রোত। মাত্রই পড়া শেষ করলাম। এই ফিজিক্স আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে। কে আবিষ্কার করছিল এই জিনিস? তারে পাইলে তাল গাছের নিচে বেঁধে বসায় উপর থেকে তাল ফেলতাম। বিরক্তি নিয়ে বলল মাধবী। স্রোত হাসলো, কিন্তু কিছু বলেনি। মনোযোগ তার বইয়ের দিকেই। মাধবী সাহস জুগিয়ে বলল, আপু আমি আজকে তোমার সাথে ঘুমাই। স্রোত বুঝলো বোন তাকে কিছু বলতে এসেছে, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। সাধারণত এমন আবদার মাধবী তখনই করে যখন কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায়। তাই সে বলল, কি বলতে চাস সোজাসুজি বল। মাধবী বুঝলো বোন বুঝে ফেলেছে, তাই ঢোক গিলে বলল, তুই বিয়েটা করে নে আপু। এতক্ষণে স্রোত মাধবীর দিকে তাকালো। বোনের শান্ত দৃষ্টি দেখে মাধবী নিজের বলা শুরু করলো, বনলতা আন্টি ফোন দিয়েছিল তোর খবর জানতে। বাবার সাথেও তোর কথা বলেছে। আমি বাবার সাথে কথা বলেছি। বাবাও চায় বিয়েটা হোক, কিন্তু তোকে কিছু বলতে পারছে না। বাবার মতে যেই ছেলের মা এত ভালো, ছেলেটা না জানি কত ভালো। এক নিঃশ্বাসে বলা শেষ করলো, অসম্ভব, বিয়ে আমার দ্বারা হবে না। তুই ভালো করেই জানিস আমি বিয়ে ভয় পাই। সেটার কারণ হচ্ছে মায়ের সংসার আর বাবা। বাবা মায়ের মধ্যে মিল ছিল না বলেই তো ওদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। হ্যাঁ মানছি বাবা বেশি বেশি করতেন, তাই বলে সবাই এমন এমন করবে তার কি গ্যারান্টি? সাহস নিয়ে বলল মাধবী। সে পণ করেছে বোনকে রাজি করিয়েই ছাড়বে। মা মারা যাওয়ার পর থেকে বোন অন্যরকম হয়ে গেছে। আগে কত হাসি খুশি ছিল, তার চঞ্চলা বোনটা সময়ের ব্যবধানে গম্ভীর হয়ে গিয়েছে। কিন্তু আর না, এভাবে মানুষ বাঁচে নাকি? তাছাড়া সে ফেসবুক থেকে মেহরাতকে দেখেছে, তার অনেক ভালো লেগেছে। ওদেরকে একসাথে খুব মানাবে। স্রোতকে চুপ থাকতে দেখে আবার বলা শুরু করলো, আপু তুই নিজেও তো বলিস যে তোর ফ্রেন্ডদের বাবারা কত ভালো। তাদের মুখে যখন তাদের বাবার গল্প শুনিস তোর রূপকথার গল্পের মতো লাগে। তুই বলিসনি আমায়? আমারও এমন লাগে। আমার ফ্রেন্ডদের বাবারা কত হাসি খুশি।
ওদের সাথে কত মজা করে ফ্রেন্ডলি। সবাই এক না আপু। আর বাবাও চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে। কিন্তু তুই দূরে দূরে থাকিস বলে তোকে তোর মতো থাকতে দেয়, নিজে অপরাধ বোধে ভোগে। লাভ কি? আমার মা তো দেখে যেতে পারেনি। আমার মাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। তার ছেলের সাথে বলল স্রোত। আপু ভুলে যাস না, মায়ের ক্যান্সার হয়েছিল। ক্যান্সার ধরা পড়ার পর থেকেই বাবা চেঞ্জ হয়ে যায়। মায়ের পাশেই ছিল, কিন্তু আমাদের মায়ের হায়াত ছিল না। যাই হোক, তুই বিয়েটা করবি আপু। জীবন সবাইকে সুযোগ দেয় না, তোকে দিয়েছে আগের মতো হওয়ার। আর বনলতা আন্টি, সে তো তোকে কত ভালো। ওই দিন আমাকে কত আদর করলেন, কত কথা বললেন আমার সাথে। মনেই হয়নি ওই দিন উনি আমাকে প্রথম দেখেছে। আবার তুইও তো নিজেও ওই দিন বললি ওনার সাথে থাকতে তো ভালো লাগে, তোর মন ভালো হয়ে যায়। তুই ওনার শরীরে মামা গন্ধ পাস, বলিসনি বল? আগে কখনো এমন হয়েছে? স্রোত প্রায় অনেক কথাই মাধবীর সাথে শেয়ার করে। বনলতা বেগমের সাথে পরিচয়, তাকে নিয়ে মনে হওয়া অনুভূতি সবই মাধবীকে বলেছিল সে। এবার ভাবনায় পড়ে গেল। মাধবী যা যা বলো সবই তো সত্যি, তাহলে কি করা উচিত? সে কথা ঘুরানোর জন্য বলল, আমার সামনে পরীক্ষা, মাথা খারাপ করিস না, যা এখান থেকে। এই একদম কথা ঘুরাবি না। পরীক্ষা 2 মাস আগে কে পড়ে? সবাই রিভাইজ দেয়। আর আর তোকে আমি চিনি। পরীক্ষা যদি কালকেও হয় তাহলে তুই টপ 10-এর একজন হবি। তুই বিয়ে নিয়ে ভাব, আমি ঘুমাই। বলে স্রোতের বিছানাতেই শুয়ে পড়ল মাধবী। স্রোত টেবিলের দিকে মুখ করে বসলো। কিছু একটা ভাবতেই মাধবী ডাকে ধ্যান ভাঙল। এই আপু শোন। আবার কি হয়েছে? তুই না বিয়ে করলে আমি বিয়ে করে নিব মেহরাজ সাদাবকে। হায়, ছবিতে কত সুন্দর, না জানি বাস্তবে কত সুন্দর। ওনার হাসি, ওনার চোখ, ইস, আমি তো শেষ। রসিয়ে বলল মাধবী। স্রোত যেন এমন কথা আশা করেনি। রাগী চোখে তাকাতেই মাধবী ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না। বলে মুখের উপর চাদর টেনে নিল। বোনের কাণ্ডে হেসে ফেল স্রোত। আসলেই তো, লোকটা তো এত খারাপ না। মায়ের সাথে কি সুন্দর সাবলীলভাবে কথা বলে, কেয়ার করে। মনেই হয় না সে এত উচ্চ পদস্থ একজন ব্যক্তি। ওই ধূসর বর্ণের চোখগুলো, লোকটার হাসি নিজে নিজেই আওড়ালো। মেহরাজ সাদাফ। চোখের সামনে যে মেহরাদের প্রতিচ্ছবি ভেসে উঠল। নিজেই ভাবনায় নিজেই লজ্জা পেল স্রোত। নিজেকেই গালাগাল দিল। ওইদিকে বনলতা বেগম বাসায় ফিরে মেহরাদকে সব জানায়। এটাও বলে স্রোত বিয়ে করতে চাচ্ছে না। মেহরাদ অবাক হয়নি একটু, ভাবলো স্রোতের হয়তো রিলেশন আছে। এটা স্বাভাবিক। 5th ইয়ারের একটা স্টুডেন্ট রিলেশনে জড়িয়ে থাকা অস্বাভাবিক কিছু নয়। সে মাকে বোঝানোর চেষ্টা করলে তিনি বলেন, স্রোতের এমন কিছু নেই, তুই খোঁজ খবর নিবি ভালো করে। স্রোতকে এই বাড়িতে আমি বউ হিসেবে দেখতে চাই। মেহরাদও দুদিনে স্রোতের সব ইনফরমেশন কালেক্ট করেছে। মায়ের কথাই করেছে নাকি নিজের জন্য? হয়তো নিজের জন্যই। প্রকৃতিতে বসন্তকালের রাজ্য, হয়তোবা বসন্তকাল দেখি না বাতাসের সাথে তার জীবনও স্রোত এনেছে। প্রথম রাতে সে ঘুমোতে পারেনি। বারান্দায় খোলা আকাশের নিচে কাটিয়েছে আর সিগারেটের ধোঁয়া উড়িয়েছে। সিগারেটের নেশা তার কখনোই ছিল না, কিন্তু স্রোতের রিজেকশন কোথাও না কোথাও মেনে নিতে পারেনি। জীবনের প্রথম সিগারেট টেস্ট করেছে, তাও তার নেশা হয়নি। বিরক্তি নিয়ে পুরো প্যাকেটটাই রাস্তায় ফেলে দিয়েছে। পরের দিন তার খুশির দিন। সে শান্তিতে ঘুমিয়েছে আপন মনে। সে স্রোতের সম্পর্কে জেনেছে। আদতে রিলেশনে কোনোদিনও সে জড়ায়নি, তাহলে সমস্যা অন্য কোথাও। বুঝে নিয়ে স্রোতের সাথে কথা বলার ডিসিশন নেয় সে। প্রন্ত বিকেল, দীপ্তিময় সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়েছে এই ব্যস্ত শহরের বুকে। মাথার উপর দিয়ে এক ঝাঁক নাম না জানা পাখি উড়ে যাচ্ছে, হয়তোবা নিজের নীড়ে ফিরছে। মুঠো মুঠো শুভ্র মেঘগুলো ভেসে যাচ্ছে। আজ অনেক দিন পর স্রোত ছাদে আসছে। এই স্নিগ্ধ বিকেল স্রোতের খুব পছন্দের। এই বিকেল যেন কোনো এক সুন্দর দিনের সমাপ্তি ঘোষণা করে। আধারিয়া রাতের সূচনার ইঙ্গিত দেয়। স্থির অটল অর্ণর সূর্যের প্রতিবিম্ব প্রতিভাত হয় স্রোতের চোখে। কতদিন পর এমন একটা মুহূর্তের দর্শন সে পেল। প্রতিদিনই সেই সকালে বের হয়, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আজ সে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে, তাই তো এমন একটা মুহূর্ত উপভোগ করতে পারলো। এই ছাদটার তার মায়ের আর মাধবীর কত স্মৃতি রয়েছে, কত হাসি ঠাট্টা করতো ওরা তিনজন। আজ সবই অতীত।
পুরনো মিষ্টি স্মৃতিতে ডুবে থাকা যেন মোবাইলটার সহ্য হলো না। সে সর্বোচ্চ চেষ্টায় বেঁচে যাচ্ছে। কে ফোন করেছে দেখতে স্রোতের মুখে হাসি ফুটে উঠল। এই মহিলার প্রতি এক অদ্ভুত টান অনুভব করে। এই কয়দিনেই কত ভালোবেসে ফেলল তাকে। ফোন রিসিভ করতেই সালাম দিল স্রোত। বনলতা বেগম সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার হাতের কি অবস্থা? ভালো, হাতও ঠিকঠাক। বিয়ের ব্যাপারে কি ডিসিশন নিলে? আসলে আন্টি, স্রোতকে শেষ করতে না দিয়েই উনি আবার বলেন, আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমার এত বড় বাড়ি তোমার অপেক্ষা করছে স্রোত। তুমি তোমার আরেকটা মায়ের কাছে আসবে না স্রোত? আমি মানাই নিতে পারবো না আন্টি, বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার কোনো সমস্যা নেই, শুধু বিয়ে হবে। মেহেরাত বিয়ের পর দিনই চলে যাবে। ওর ছুটি কয়েকদিনের। আবার কবে আসবে ঠিক নেই। 6 মাসে তার আর দেখা পাওয়া যাবে কি না আমি জানি না। এই শূন্য বাড়িতে আমি একটা মেয়ে চাই, একটা বন্ধু চাই, যেটা তুমি হবা। আমি সব কিছুতেই চুজি অনেক, মানুষ চিন্তাও ভুল করি না। তাছাড়া এই প্রথম মেহেরাত কোনো বিয়েতে রাজি হয়েছে। আমি ওর চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি স্রোত। বুঝিয়ে বলেন বনলতা। আমার সময় লাগবে আন্টি। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল। বনলতা এবার খুশি হয়ে বললেন, ঠিক আছে, সময় নাও। তোমার হাতে 2 দিন সময়। তোরটা যেন হ্যাঁ হয় স্রোত। আমি আর আমার বাড়ি, আমার দ্বিতীয় মেয়ের অপেক্ষায় স্রোত। স্রোত সবটাই শুনল। কি সব অজানা অনুভূতি তাকে ঘিরে ধরেছে। এই অনুভূতিগুলো একদম নতুন। সে কিছু বলতে পারল না, চুপ করে রইল। তাকে কিছু বলতে না দেখে বনলতা বেগম বলেন, ভালো থেকো স্রোত মা, আমি 2 দিন পর কল দিব। স্রোত বনলতা বেগম আর মাধবীর বলা কথাগুলো ভাবছে। সে কি সাহস করবে? একটু লোভী হবে? একটা মা পাওয়ার লোভ, সে তো অস্বীকার করতে পারবে না। বনলতা বেগম তাকে ভালোবাসেন না বা সেও ওনাকে ভালোবাসে না। সে বরং একটু সাহস করবে। মেহরাত গম্ভীর মানুষ, সবার সাথে তেমন একটা কথা বলে না, কিন্তু মায়ের কাছে সে একদম অন্যরকম। যখন সে মায়ের সাথে কথা বলে কেউ দেখলে বুঝতে পারে না এত গম্ভীর। তারা মা ছেলে একসাথে অনেক মজা করে, হাসি ঠাট্টা করে, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, ফুচকা খায়। মেহরাত ফুচকা খায় না, তার মতে এগুলো অস্বাস্থ্যকর। কিন্তু বনলতা বেগমের এসব হাবিজাবি অনেক পছন্দের। কে বলবে উনি একজন বয়স্ক মহিলা? ওনার আচার আচরণ একদম কিশোরীদের মতো। মেহরাত কত বলে সাবধান হয়ে চলাফেরা করতে, কিন্তু তিনি এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেন। মেহরাতও চায় তার মা সবসময় এমন হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল থাকুক, কিন্তু শরীরের প্রতি তো খেয়াল রাখা লাগবে। সে তো সবসময় মায়ের পাশে থাকতে পারে না। আজ সকালে খাওয়া দাওয়া শেষে মেহরাত প্ল্যান করলো মাকে নিয়ে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে। মেহরাত জানে স্রোতের ব্যাপার নিয়ে তার মায়ের এখন একটু মন খারাপ, কিন্তু সে তো এতদিন এটাই বুঝতে পারেনি যে স্রোতের তার প্রতি অনুভূতি কেমন। এখন বুঝলো নিজের চিরচেনা রূপ থেকে বেরিয়ে আসতেও কেমন লাগছে। এই বুড়ো বয়সে কিনা কিশোরীদের মতো মেয়ে পটাতে হবে, ভাবতে তার হাসি পায়। সে তো ওই দিনই বুঝে গিয়েছে যে মেয়ে তার মাকে সরাসরি না করে দিতে পারে তাকে পেতে হলে অনেক কাঠখড় পোড়ানো লাগবে। কিন্তু সমস্যা একটাই, হাতে সময় নেই। যা করার এই কয়েকদিনেই করতে হবে। এসব ভাবতে ভাবতে সে তার মায়ের রুমে যায়। মা, আসবো? না আসিস না, ওইখানেই দাঁড়িয়ে থাক, তোর শাস্তি এটা। মায়ের এমন কথাই ভ্যাবাচেকা খেয়ে যায় মেহরাত। জিজ্ঞাসা করে, ও মা, কি করলাম? কিসের শাস্তি? গাধা কোথাকার, এত বড় হয়ে গেছিস, একটা মেয়ে পড়াতে পারছিস না? মেহরাত এতক্ষণে সব বুঝতে পারে। সে হেসে বলে, ধ্যাত মা, তুমিও না ভয় পাইয়ে দিয়েছিলে। রুমে ঢুকে মায়ের কোলে শুয়ে পড়ে। বনলতা বেগমও ছেলের মাথায় হাত বুলাতে শুরু করলেন। জিজ্ঞাসা করলেন, স্রোতকে ভালোবেসে আগলে রাখতে পারবি না? পারবো মা, কিন্তু তুমি তো বললে সে রাজি না। সিলিং ফ্যানটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে মেহরাত,
এমনি কি তোকে গাধা বলি? মেয়েটা কাকে বিয়ে করবে, তোকে না আমাকে? যাকে সে বিয়ে করবে তার সাথে কোনোদিন কথা হয়নি তার। কেন এফর্ট নেই? এত সহজে রাজি হবে? তুই নাকি আমার ছেলে, আবার নাকি এই দেশের দায়িত্বে আছিস। আমিও ভেবেছিলাম ওনার সাথে যোগাযোগ করব, কিন্তু আমার সাথে তো এসব যায় না বলো। উনি কি ভাববেন? আর এই বয়সে আমি মেয়ে পটাবো? কোল থেকে উঠে মায়ের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করে মেহরাত। প্রেমে বয়স কি রে? ভালোবাসার বয়স বলতে কিছু ম্যাটার করে না, বুঝিস? বয়স ম্যাটার করলে বুড়ো বয়সে দুটো মানুষ একসাথে থাকতে পারতো না, হাতে হাত রেখে সারাটা জীবন কাটাতে পারতো না। সুন্দর করে বুঝালেন বনলতা বেগম। মেহরাত মনোযোগ দিয়ে মায়ের কথা শুনল। তার মা এখনও কত সুন্দর মানসিকতা নিয়ে চলেন, কত সুন্দর সব কিছু বুঝিয়ে দেন। ভাবলে তার মায়ের প্রতি গর্বে বুক ফুলে ওঠে। মনে মনে ঠিক করলো আজ থেকে সে প্রেমিক পুরুষ হবে, স্রোতের পাগলাতে প্রেমিক পুরুষ। তারপর মাকে বলে সন্ধ্যায় রেডি হতে থাকে, তারা ঘুরতে যাবে, শহর ঘুরবে। মেহরাত চলে গেলে বনলতা বেগম বুদ্ধি বের করেন, মাধবীকে ফোন দিয়ে জানান সন্ধ্যায় স্রোত ফিরলে তাকে কোনোভাবে বুঝিয়ে তৈরি করতে। তবে স্রোত যেন না জানে। বনলতা বেগমের মেহরাতের ওপর বিশ্বাস নেই। যে ছেলে এত বছরে একটা প্রেম করতে পারেনি, সে কি করবে কে জানে। সন্ধ্যার একটু আগে স্রোত বাড়ি ফিরল। কলেজ, হসপিটাল, কোচিং সব কিছু শেষ করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। স্রোত বাড়ি ফিরতেই মাধবী এসে করুণ স্বরে বলে, সরি আপু, একটা আবদার করলে রাখবি? কি আবদার? রুমে যেতে যেতে বলে স্রোত। রাখবি কিনা বল আগে। বোনের পেছন পেছন মাধবীও যায়। রাখবো, বল। কাঁধের ব্যাগ আর হাতের বই টেবিলে রাখতে রাখতে বলে স্রোত। মাধবীর চোখে মুখে হাসি ফুটে ওঠে, বলে ওঠে, আমরা এখন ঘুরতে যাব, তাড়াতাড়ি রেডি হ। স্রোত ভেবেছিল মাধবী হয়তো টাকা চাইবে, কিন্তু ক্লান্তিতে বলে, আমি ক্লান্ত বোন, আজকে না, অন্য কোনো দিন। তুই বলেছিস কিন্তু রাখবি। তোর সবে ক্লান্তি অভ্যেস হয়ে গেছে আপু, না করিস না তো। আমরা কতদিন বাহিরে যাই না, মা থাকতে সপ্তাহে 3-4 দিন যাওয়া হতো। আমরা রিকশায় করে শহর ঘুরতাম, ফুচকা চটপটি ভেলপুরি খেতাম। বাবা বকাবকি করলেও শুনতাম না, কত আনন্দ করতাম। এখন মাও নেই, আনন্দও নেই। মন খারাপ করে বলে মাধবী। মা ছাড়া এ শহর রংহীন, মাকে ছাড়া এ শহর মানায় না। দীর্ঘশ্বাস ফেলে বলে স্রোত। আরও বলে, আমি ফ্রেশ হতে হতে রেডি হবি। এর চেয়ে 1 মিনিট বেশি সময় লাগলে আমি যাব না, বলে দিলাম। মাধবী তো খুশিতে শেষ। থ্যাংক ইউ আপু, উম্মা। বলেই বোনকে জড়িয়ে ধরে চলে যায় নিজের রুমে। বোনের কাণ্ডে স্রোত হেসে ফেলে, তারপর চলে যায় ফ্রেশ হতে। অন্যদিকে সিরাজ সাহেবকে বর্ণলতা বেগম ফোন করে অনুমতি আগেই নিয়েছেন। মাধবীর সাথেও সিরাজ সাহেবের কথা হয়েছে। মাধবী রুমে গিয়ে মেসেজ করে, আন্টি, প্ল্যান সাকসেসফুল। আপনারা কোথায়? বর্ণলতা বেগম যেন এই মেসেজেরই অপেক্ষায় ছিলেন, সাথে সাথেই রিপ্লাই দিলেন, রাস্তায় আছি, আসছি। মেহরাত ড্রাইভ করাকালীন খেয়াল করেছে তার মায়ের মনোযোগ ফোনে। এক হাতে কষ্ট করে ফোন ঘাটাঘাটি করছে। কি করছে জিজ্ঞাসা করতেই মা ধমকে বলে ওঠে, কিছু না, তুই তোর কাজ কর, যেই ঠিকানা দিয়েছি সেখানে যা। মায়ের এই ছটফটানো স্বভাবগুলো মেহরাতের অনেক ভালো লাগে। এগুলো উপভোগ করে সে। কে বলবে ওনার এক হাতে ব্যান্ডেজ করা? আল্লাহর কাছে একটাই প্রার্থনা, তার মা সবসময় এমন হাসি খুশি মন খোলা মানুষ থাকুক। বলা বাহুল্য, মা তাকে একটা ঠিকানা দিয়ে বলেছে ওখানে যেতে, কারণ জিজ্ঞাসা করলেও কিছু বলেনি মা। যদিও সে জানে এটা স্রোতের বাড়ির ঠিকানা, মাকে ধরা দেয়নি সে। দেখা যাক মা কি করতে চাচ্ছেন। গাড়ি এসে থামে একটা 4তলা ভবনের সামনে। গেটের পাশের ল্যাম্পপোস্টের আলোতে বাড়ির নেমপ্লেটটা স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে লেখা স্রোতসিনী। মেহরাত ভাবছে, রাজপ্রাসাদের নাম স্রোতসিনী, রাজকন্যার নামও স্রোতসিনী। সো মাচ কিউট। স্রোত আর মাধবী আরও আগেই তৈরি হয়ে নিল। মাধবী অনেক কষ্টে এটা সেটা বলে বোনকে বসিয়ে রেখেছিল। বোন যদি জানে তাহলে জীবনও যাবে না। বনলতা আন্টির সামনে অবধি পৌঁছানো হলো মাধবীর কাজ, কারণ সে জানে তার বোন আন্টির কথা ফেলতে পারবে না। মাধবী স্রোতের রুমের বারান্দা দিয়ে দেখলো একটা কালো গাড়ি গেটের সামনে দাঁড়ানো।
সে দৌড়ে গিয়ে বোনের হাত ধরে চল চল বলে বেরিয়ে গেল। স্রোত বিরক্তির চরম সীমানায়। তার বোন মাঝে মাঝে কি করে বুঝে উঠতে পারে না সে। এখন এমনভাবে দৌড়ানোর কি আছে? কেউ তো আর অপেক্ষা করছে না। সেই দিয়ে নামার সময় বোনকে ধমকে ওঠে। এই ছাড়, নিজেও পড়বি, আমাকেও ফেলবি। তোর হাড্ডি ভাঙার শখ হলে একা পড়ে ভেঙে ফেল, আমাকে ছাড়। আর এত তাড়াহুড়ো করছিস কেন? কেউ তো আর অপেক্ষা করছে না। মাধবী মনে মনে হেসে বলে। সে তুই নিচে গেলেই দেখতে পাবি। মেহরাত আর বনলতা বেগম গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। মেহরাদের একটা ফোন আসে, সে উল্টো দিকে চলে যায়। কথা বলার সময় হঠাৎ পিছনে ঘুরতে তার চোখ দুটো জুড়িয়ে যায়। সে দেখতে পায় দুটো মেয়ে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। সামনের জনের পরনে ল্যাভেন্ডার কালারের টপস, জিন্স আর গলায় স্কার্ফ ঝুলানো, চুল ঝুটি করা। পেছনে মানবী সাদা ড্রেস পরেছে, ভেজা চুলগুলো ছেড়ে দেওয়া, মাথায় ঘোমটা দেওয়া। সাদা কাপড়ের মানুষকে এত স্নিগ্ধ লাগে কেন? এই রং শুভ্রতার প্রতীক বলে। অন্যদিকে স্রোত এখানে বনলতা বেগমকে দেখে যা বোঝার বুঝে নিয়েছে। মনে মনে ফোন করলো বাসে এসে মাধবীর অবস্থা খারাপ করে দিবে। আবার ভাবলো ভালোই হয়েছে, আন্টি তাদের সঙ্গী হলে মন্দ হবে না। উল্লেখ্য যে সে এখানে মেহরতকে দেখেনি। মেহরত উল্টো দিকে অন্ধকারে দাঁড়িয়ে কথা বলছিল। ওদের দেখে গাড়ির পেছনে চলে যায়। বনলতা বেগমের সাথে কথা বলে গাড়িতে ওঠে ওরা। মাধবী আর বনলতা বেগম পেছনে, আর স্রোত সামনে বসে। স্রোত প্রথমে বসতে না চাইলেও পরে বসে যায়। ড্রাইভার আঙ্কেলই তো হবে। তখনই মেহরত ড্রাইভিং সিটে এসে বসে। স্রোত খেয়াল করেনি, তার মনোযোগ ফোনে। পাশে কেউ বসেছে বুঝেও তাকায়নি। ড্রাইভার আঙ্কেলই তো হবেন। গাড়ি চলতে শুরু করে আপন গতিতে শহরের অলিগলিতে। গন্তব্য অজানা। ফোনের কাজ শেষ হতেই পাশে নজর যায় স্রোতের। মেহরতকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। এই বদলোক এখানে কি করছে? সে কি না ঘুমিয়ে স্বপ্ন দেখছে? ওই বদলোকটাকে কল্পনা করছে? কেন করছে? এসব ভাবতে ভাবতেই ছোট ছোট চোখ করে পিটপিট করে চেয়ে আছে মেহরাদের দিকে। মেহরাদের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। বাকি এসে মাকে প্রশ্ন করে, মা, আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? কেন বলতো? সাথে সাথেই জবাব দেন বনলতা বেগম। আসলে কেউ একজন তো আমার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না, তাই। মেহরাদের কথায় বনলতা বেগম মাধবী হাসতে শুরু করে। স্রোতের মনে হচ্ছে মাটিটা ফাঁক হয়ে যাক, সে ঢুকে পড়ুক। কি লজ্জা, কি লজ্জা! এই বদলোককে বুঝিয়ে দিবে সে কি জিনিস। রাগী চোখে মেহরাতের দিকে তাকাতেই মেহরাত চোখ মারে। স্রোত রাগে কিচকিচ করতে করতে জানালার বাহিরে রাতের শহর দেখতে থাকে। তাকাবে না ওইদিকে। মেহরাদের মুখে দুষ্টু হাসি। সে আনমনে গেয়ে ওঠে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মাধবী বলে ওঠে। বা ভাইয়া, আপনি তো অনেক ভালো গান করেন। মেহরাত প্রতি উত্তরে হাসি উপহার দেয়। বনলতা বেগম তখন বলে ওঠেন, আমার দুই ছেলে মেয়ের খুব ভালো গান করে। মাধবী বলে, আপু অনেক ভালো গান গায়। আমাদের মায়ের গান শেখার আগ্রহ ছিল, কিন্তু কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে হওয়ায় শিখতে পারেনি, তবে আমাদের শিখিয়েছে। স্রোত সবটা শুনলেও কিছু বলে না। আর মুহূর্তটা সুন্দর, ভীষণ সুন্দর। বদলোকটা তাকে উদ্দেশ্য করে যে গান গেয়েছে তা ভালো করেই বুঝেছে সে। আর কেন জানি ব্যাপারটা ভালো লাগছে। মুহূর্তটা উপভোগ করতে ইচ্ছে করছে। এই এই গাড়ি থামা, ওই ফুচকার দোকানটার সামনে গিয়ে থামা। রাস্তার পাশে ফুচকার দোকান দেখে বলে ওঠেন বনলতা বেগম। মা, তুমি এখন ফুচকা খাবা? হ্যাঁ, আমি শ্রোতার বান্ধবী খাবো। আহা, কতদিন পর এত মজা হবে। মাহিরা মাহিরা যাওয়ার পর তো আমি একা একাই খেয়েছি। তুই পাশে বসেছিলি। ফুচকার দোকানে ফুচকা খাওয়ার সময় মাধবী, বনলতা বেগম আর মেহরাত অনেক মজা করেছে। সব কিছুই চুপচাপ অবলোকন করছে স্রোত। স্রোত অবাক হওয়ার থেকে বেশি যেন মুগ্ধ হয়েছে। মা ছেলের এত ভালো বন্ধন। বয়স্ক একজন মহিলা অসুস্থ হওয়া সত্ত্বেও এত প্রাণোচ্ছল। মায়ের সাথে মেহরাতের ব্যবহার আনন্দ করা। কে বলবে সে একজন মেজর? বাইরের মানুষের কাছে গম্ভীর মানুষ। স্রোতের ধ্যান ভাঙ্গে মাধবীকে করা মেহরাতের প্রশ্নে। বান্ধবী ক্যান্ডি ফ্লস কেমন লাগে তোমার কাছে?
অনেক ভাল লাগে। কেন? হাসি হাসি মুখে বলে মাধবী। ওয়েট। বলে কোথাও যেন চলে যায় মেহরাত। এই ফাঁকে বাকিরা গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে থাকে। বনলতা বেগম আজ মাধবীকে পেয়ে যেন স্রোতের অস্তিত্ব ভুলে গিয়েছেন। এটাও ওনার প্ল্যানিং। উনি চান স্রোত এসব দেখুক, বুঝুক। এরই মধ্যে মেয়র হাতে 9টা হাওয়াই মিঠাই, 3টা কাঠগোলাপের গাজরা, 3টা আলাদা আলাদা গোলাপের তোড়া নিয়ে আসে। হেসে বলে, মায়ের হাওয়াই মিঠাই আর ফুল খুব পছন্দের। বলতে বলতে মাকে আর মাধবীকেই হাওয়াই মিঠাই আর ফুল দেয়। কাঠগোলাপের গাজরটা সে নিজের হাতে মায়ের হাতে পরিয়ে দেয়। মা ছেলের এত সুন্দর মুহূর্ত দুই বোন যত দেখছে ততই অবাক হচ্ছে। স্রোত যেন মুগ্ধতায় হারিয়ে গিয়েছে, কিন্তু তার চেহারা দেখে বোঝার উপায় নেই। সে শান্ত অনুভূতিহীন চেহারা। তার মুগ্ধতার ব্যাঘাত ঘটে যখন মেহরত তার দিকে ফুল, গাজরা আর হাওয়াই মিঠাই বাড়িয়ে দিয়ে বলে, নিন। ধন্যবাদ। বলি নিয়ে নেয় স্রোত। আজকে কেন জানি কোনো কিছুতেই বাধা দিতে ইচ্ছে করছে না, মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। এত সুন্দর মুহূর্ত মা মারা যাওয়ার পর আর এসেছে কিনা তা বলা কঠিন। ব্যস্ত শহরের এত এত যানবাহনের মাঝ দিয়ে সারি সারি ভবন, দালান পেরিয়ে গাড়ি শাসা করে এগিয়ে যাচ্ছে। এখন তারা রেস্টুরেন্টে যাবে, রাতের খাওয়া দাওয়া করে বাসায় ফিরবে। রেস্টুরেন্টে খাবার পরিবেশন শেষে বনলতা বেগমের এক হাতে খেতে অসুবিধা হবে বলে স্রোত তাকে সাহায্য করতে চাইলে মেহরাত বলে ওঠে, আপনি খান স্রোতস্বিনী, আমি মাকে খাইয়ে দিচ্ছি। স্রোত আর জোর করেনি, হয়তোবা আরেকটি সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চাইছে। কিন্তু এই লোকের মুখে নিজের পুরো নাম এই প্রথম শুনল সে। কেমন জানি অনুভব হলো। মেহরাত মাকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে নিজেও খেয়ে নিচ্ছে। দুই বোন মুগ্ধতার সহিত তা দেখছে। মায়ের সাথে এমন মুহূর্ত তাদের খুবই কম রয়েছে। মা অসুস্থ থাকাকালীন অনেক যত্ন করলো, তখন সেখানে কষ্ট বই অন্য কিছু ছিল না, মাকে হারানোর কষ্ট। খাওয়ার মাঝেই মাহিরা ভিডিও কল দিল। মায়ের সাথে তার প্রতিদিনই এই সময় কথা হয়। মা থেকে স্রোত সম্পর্কে সব বলো, কোনো ছবি দেয়নি। বনলতা বেগম কল রিসিভ করে হেসে বলে উঠলেন, দেখ মাহি, আমরা ঘুরতে এসেছি, কত মজা করছি। মায়ের মুখে এমন উপচে পড়া আনন্দ দেখে সবাই খুশি, কিন্তু একটু অভিমান করে কাঁদো কাঁদো স্বরে পড়ল, এটা কিন্তু ঠিক না মা, আমাকে ভিন দেশে পাঠিয়ে তোমরা এত আনন্দ করছো, আমার কিন্তু হিংসা হচ্ছে। তখনই মেহরাত মজা করে বলে উঠল, মিথ্যুক, তুই নিজেই তো স্বামীকে চোখে হারাস বলে চলে গেলি। স্বামীকে ছাড়া তোর ভালো লাগে না, এখন আমরা পাঠালাম, হিংসুটে কোথাকার। এবার সত্যি সত্যি মাহিরা কাঁদো কাঁদো চেহারা নিয়ে পড়ল, মা তোমার ছেলেকে বলো আমাকে নিয়ে মজা না ওড়াতে, ওকে বোঝে। আর রোমান্টিকের ডিব্বা একটা, মামা হয়ে গেল অথচ এই অবধি একটা প্রেম করতে পারলো না। এই কথা শুনে মাধবী চড়ে হেসে উঠল। সাথে সাথেই স্রোত রাগি রাগি চোখে তাকিয়ে তার হাতে চিমটি কাটলো। স্রোতের সামনে বোন এই কথা বলাই মেহরত যেন লজ্জে পেল। দাঁতে দাঁত খিচিয়ে বলল, বাসায় গিয়ে তোকে দেখে নিব। তাইবকে বলবো তুই ঘুমালে যাতে তোর মুখে পানি ফেলে দেয়। বনলতা বেগম ছেলে মেয়ের খুনসুটি দেখে হাসছে। দুজন দুই দেশে, তাও এদের ঝগড়া শেষ হয় না। ফোনও দুজনে খুনসুটি দেখে ভালো লাগলো স্রোতের। সারা পৃথিবীর সামনে গম্ভীর মানুষটা মা বোনের সাথে একদম মাটির মানুষ। এরই মাঝেই মাহিরা মাকে বলে ওঠে, স্রোতকে দাও কথা বলে ওর সাথে। বনলতা বেগম সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালে মাহিরা স্রোতকে দেখতে পায়। তার স্রোতকে চেনা চেনা লাগে। স্রোত অস্বস্তি নিয়ে ফোনে তাকালে মাহিরা বলে ওঠে, স্রোতমিনী, তোমাকে আমি চিনি। আমারও চেনা চেনা লাগছে আপু। স্রোতও বলে, হ্যাঁ তা আপু বলো না, আমার সেম এজ। কলেজ থেকে একবার 3 দিনের জন্য ক্যাম্পেনে গিয়েছিল। সেখানে তোমাদের কলেজ আর আমাদের কলেজের স্টুডেন্টের একটা রুম দেওয়া হয়, তুমি ছিলে আমার পাশের বেডে, মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। হাসি হাসি মুখ করে বলে স্রোত। বাকিরা খাওয়ার পাশাপাশি দুজনের কথা শুনছে। টুকটাক কথা বলে কল কেটে দেয় মাহিরা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বাড়ি ফেরার পালা। গাড়ি চলছে সরছিনির উদ্দেশ্যে। এক পর্যায়ে মেহরাত মাধবীকে জিজ্ঞাসা করে, আচ্ছা বান্ধবী, তোমাদের দু বোনের নাম এমন ইউনিক কেন? আসার সময় খেয়াল করলাম তোমাদের বাড়ির নামও স্রোতস্বিনী, ব্যাপার কি বলো তো? মাধবী হেসে বলল, আসলে ভাইয়া, আমাদের মা গল্প উপন্যাস পড়তে অনেক ভালোবাসতেন।
সেখান থেকেই আমাদের নাম রাখা। মায়ের মুখে শুনেছি যে বছর আমাদের বাড়িটা করে সেই বছরই আপু পৃথিবীর স্পর্শ করে। একই পরিবারের দুটো খুশির স্বাদ আশায় দুটোর নামই রাখা হয় স্রোতস্বিনী। ইন্টারেস্টিং তো। অবাক হয়ে বলল মেহরাত। হ্যাঁ, অনেকটাই। আমার আমার নাম নিয়ে প্রচুর বিড়ম্বনায় পড়েছি। কেউ কখনো এমন নাম শোনেইনি, তবে এক হিসেবে ভালোই লাগে। এই নামে আমি ছাড়া আর দুটো কেউ নেই। হেসে বলে মাধবী। বিপরীতে মেহরাতও হাসে। কথার ফাঁকে ফাঁকে মেহরাত স্রোতের দিকে তাকায়, কিন্তু স্রোতের এদিকে খেয়াল নেই। সে বাহিরে তাকিয়ে আছে।